আসসালামু আলাইকুম, আমি দেলাওয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা আমেরিকা থেকে। আজকে আবার মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলতে বসি। আসলে সেই পুরনো নিউজের ভিতরে কিছু আপডেট আছে, যে মন্দের ভালো আর কি, যেটা বলে বাংলায় বলে আর কি আপডেট আছে। যে খবর পেপারটা খুঁজে দৈনিক মানব জমিনে আমাদের শ্রমমন্ত্রীর যে একটা পাইলাম একটা মানে সাংবাদিকরা সিলেট ওসমানী বিমানবন্দরে ওনাকে আরিফ সাহেবকে ওনাকে জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করার পরে উনি যে উত্তরটা দিল, উত্তরটা দেখা হবে না তো জানি ভাই, মালয়েশিয়ার শ্রমবাজার এবার ওপেন হবে না। তারপরে এই নিয়ে কিছু বিস্তারিত আমার বিশ্লেষণ, কারণ আমি অনেকদিন যাবৎ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কাজ করতেছি, তো বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিভিন্ন মাধ্যমের কাছ থেকে আমি সোর্সের থেকে সংবাদ সংগ্রহ করে আমি ভিডিও করার চেষ্টা করতেছি, মানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমার কাছে অনেক তথ্য আছে। আর বরাবরই বলি ভাই, আমি একজন ইমিগ্রেন্ট, আমি সর্বদা ভাই ইমিগ্রেন্টের নিয়ে আছি, ইমিগ্রেন্টদের পাশে আছি। এবং যখনই কোনো যদি ইনফরমেশন পাই, অবশ্যই ভাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, সেটা ভালো হোক মন্দ হোক ভাই। এই জন্য বলি যে অনেকে বলে যে ভাই আপনি কোনো পজিটিভ কথা বলেন না। ভাই আমি পজিটিভ কথা, ভাই আমি মিথ্যা কথা বলতে পারবো না ভাই। আর আশ্বাস দেওয়ার আমার ইচ্ছা নাই। ওই আমি একটা কথা বিশ্বাস করি ভাই, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান কথা। কারণ আপনার আমি একটা আশা দিয়ে একটা কথা বললাম, আপনারা আমাদের বিশ্বাস করলেন, পরে আসলে জিনিসটা ফলস বেরোলো ভাই, আমার ওইটার দরকার নাই। আর আমি আবারও বলি ভাই, আমি ইউটিউব করি ভিউ বাণিজ্যের জন্য, আমি মানব সেবার জন্য, মানুষের উপকারে লাগে এরম তথ্য দেওয়ার চেষ্টা করি। কারণ উপকার করার অনেক উপায় আছে। একটা মানুষ যখন বিপদে পড়ে, কেউ টাকা পয়সা দিয়ে হেল্প করে, কেউ বুদ্ধি দিয়ে হেল্প করে, কেউ কথা দিয়ে হেল্প করে, মানে একটু সময় দিয়ে হেল্প করে, মানে অনেকভাবে মানুষকে উপকার করা যায়। যাই হোক, আমি সেই ব্রত নিয়ে সবসময় চেষ্টা করি যাতে মানুষের যাতে কল্যাণে আসে, এরকম কিছু করার চেষ্টা করি। হয়তো এর মাধ্যমে হয়তো কেউ উপকৃত হবে, উপকৃত হইলে আমি নিজেকে ধন্য মনে করি। যাই হোক, আসি মানে আর এবার মানে টপিক্সে আসি, মেন টপিক্সে আসি। মালয়েশিয়া আমাদের প্রধানমন্ত্রী তো ঘটা করে গেল। মালয়েশিয়ার শ্রমবাজার গত 2024 সালের আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত ওপেন ছিল, ওয়াইড ওপেন ছিল। ওরা অনেক শর্ত দিল, শর্তগুলি বাংলাদেশ মানতে পারলো না, কারণ ওরা মালয়েশিয়াটা চলে গেছে এআই টেকনোলজির মাধ্যমে, ওরা স্বচ্ছতার এবং জবাবদিহির মাধ্যমে ওরা বাংলাদেশ থেকে শ্রমিক নেবে। এটার আমি অবশ্যই সাধুবাদ জানাই, কারণ ভাই বাংলাদেশ একটা দেশ, এই দেশের থেকে বিদেশে শ্রমিক যেতে অনেক অনেক টাকা লাগে ভাই, সেই কল্পনার বাইরে ভাই। সেই একই জায়গায় একই কাজে যায় মালয়েশিয়া, মানে সিঙ্গাপুর, সরি নেপাল, ইন্ডিয়া, পাকিস্তানতে যায় অনেক টাকা কমে যায়, সেই একই কাজে বাঙালিরা যায় অনেক টাকা খরচ করে যায়। এখানে একটা মধ্যস্বত্ব ভুগি আছে, একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটের কারণে এই অবস্থা হয়। আর ওভারঅল আমি বলতে চাবো ভাই, আমরা যারা বিদেশে থাকি, যারা ফরেন রেমিটেন্স সংগ্রহ করি, তাদের ভিতরে প্রকৃত দেশপ্রেম আছে ভাই। আর বাংলাদেশে যারা থাকে ভাই, তাদের ভিতরে দেশপ্রেম নাই, এটা ভাই আমি বুকে হাত দিয়ে বলতে পারি ভাই। আমার যদি এক কথা জিজ্ঞেস করেন ভাই, আমি সাচ্চা বাংলাদেশি দেশপ্রেমিক মানুষ, আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। যদিও আমি আমেরিকায় থাকি, আমেরিকার নাগরিক, কিন্তু আমি আমার দেশকে অনেক অনেক ভালোবাসি ভাই। এবং দেশের ভালো হোক সেটি আমি সর্বোচ্চ চেষ্টা করি, সর্বদা পেপার ম্যাগাজিন সবগুলো চেষ্টা করি যে বাংলাদেশের কোনো পজিটিভ নিউজ পাই কিনা। আর বাংলাদেশকে হেয় করার মতো কোনো ইচ্ছা মন মানসিকতা আমার নেই। হয়তো ভাই আমরা গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই, আমাদের অনেক দোষ থাকতেই পারে ভাই। কারণ ওই ফেসবুক ম্যাগাজিনে অনেক কথা, অনেকের অনেক কথা শুনি, তো দেখি পোস্ট দেখে নিজের কাছে খারাপ লাগে। অনেকে মনে করে যে বাংলাদেশে নিজের দেশটাকে হেয় করতে পারলে সে খুব বড় মনে করতেছে। যাই হোক, সেই সব নিয়েও একটু বিস্তারিত কথা বলবো, কারণ মালয়েশিয়া নিয়ে অনেকগুলি নিউজ আছে, অনেকগুলি টপিকস আছে। আমি আমার এই বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলি আমি ভিডিওর মাধ্যমে আজকে শেয়ার করব, হয়তো কারো কাজে লাগবে। আর বলি যে ভিডিওটা একটু লম্বা করতে হবে, কারণ এক্সপ্লেন করতে পারলে ভাই একটু লম্বা হইতে হবে ভাই, লম্বা করতে হবে ভাই, শর্টকাটে অনেক কিছু বোঝানো যায় না। যাই হোক, প্রধানমন্ত্রী বহুত আশা করে, কারণ ওই যে কথাটা শুরু করছিলাম যেটা, যে 31 ডিসেম্বর বন্ধ হয়ে গেল, ওরা মালয়েশিয়ান গভর্নমেন্ট অনেক শর্ত দিচ্ছে, সেই শর্ত অনুযায়ী ওরা বাংলাদেশের এজেন্সিগুলি শর্ত পূরণ করতে পারে নাই। তারপরে পারে নাই, যে 10টা শর্ত দিচ্ছে, কঠিন শর্ত দিচ্ছে, বাংলাদেশের এনভায়রনমেন্টে এই শর্ত পূরণ করা অনেক সুপার ডুপার টাফ হয়ে যাবে। যাই হোক, বাংলাদেশ পারে না, সেটা বাংলাদেশের ব্যর্থতা। তারপরে বাংলাদেশ গভর্নমেন্ট, ইন্টারিয়াম গভর্নমেন্ট, মানে আসিফ নজরুল, উনি মালয়েশিয়া গেল, মালয়েশিয়া গিয়ে রিকোয়েস্ট করে আসলো যে আমাদের এই সমস্যা আছে, এই সমস্যার জন্য পারবো না। এটা কি লোক দেখানো না বাস্তবিক করছে, আল্লাহ মাহবুব ছাড়া জানে না, সেটা সে জানে আর আল্লাহ জানে। যাই হোক, তারপরে কঠিন শর্তগুলি বাংলাদেশে এটা পূরণ করতে পারে না, বাংলাদেশি এজেন্টগুলি পূরণ করতে পারে না, তার জন্য হয় নাই। 31শে ডিসেম্বর চলে গেল। তারপরে আবার কিছু
প্লান্টেশন অন্যান্য সেক্টরে কিছু লোক মার্চের 31 তারিখ পর্যন্ত আবার সুযোগ দিছিল সেই সেই সময় পর্যন্ত, কারণ তখন মাত্র নতুন গভর্নমেন্ট আসছে। গভর্নমেন্টের মানে আমি সত্যি কথা বলতে পাই কি, এই গভর্নমেন্টের আমি কোনো দোষ দেখি না। মালয়েশিয়ার শ্রমবাজারটা যে বাংলাদেশিদের জন্য হারাইছে, মানে বাংলাদেশ থেকে শ্রমিক যায় না, এটার ব্যর্থতা সম্পূর্ণ আমি মনে করব যে তত্ত্বাবধায়ক সরকারের, আগের যে সরকার ছিল হাসিনা সরকারের সময় তো বন্ধ ছিল, তারপরে তো আবার চালু করলো। তখন তো ইন্টেরিয়াম গভর্নমেন্ট, মানে ওই তত্ত্বাবধায়ক সরকার আছে 2025-এ চালু করছিল, তখন তো তত্ত্বাবধায়ক সরকারে। তা খামাখা ভাই এই দেশে, কারণ উদুর পিণ্ড বুদুর গাড়ি দিয়ে তো লাভ নাই। তবে এই সরকারের সদিচ্ছা আছে, ওরা চেষ্টা করতেছে। যাই হোক, আসি তারপরে আসলো, ওইটা হইলো না। তারপরে আমাদের শ্রমমন্ত্রী এবং ওই যে মেহেদি হাসান দুইজন মালয়েশিয়া গেল, মানে নতুন সরকার ক্ষমতা আসার পরে তারা আশার বাণী শুনাইলো যে এই ব্যাপার, হ্যাঁ মালয়েশিয়া শীঘ্রই মালয়েশিয়া শ্রমবাজার চালু হয়ে যাবে, এই হবে সেই হবে, বাস অনেক কথা। পলিটিক্যাল রাজনৈতিক স্ট্যান্ডবাজি যা আর কি। মানে রাজনীতি হলে যে যত মিথ্যা কথা বলতে পারে সে তত উপরে উঠতে পারে ভাই। যে যত মোস্তান আর যে যত মিথ্যা কথা বলতে পারে সে হলো তত উপরে, তত বড় লেভেলের রাজনীতিবিদ। যাই হোক, রাজনীতিবিদদের কথার বিশ্বাস করেন, ওরা ওনাদের কাজ করে যাবে, এটাই ধর্ম, এটাই নিয়ম। যাই হোক, গেল। তারপরে কি বললো যে প্রধানমন্ত্রী যাওয়ার পরে ওইখানে একটা বিষয় শুরু হবে, অবৈধদের বৈধ করবে এবং নতুন করে মালয়েশিয়া লোক নেবে। কিন্তু যেই কথাটা বরাবর, যেহেতু আমি প্রায় মালয়েশিয়া ভিজিটে যাই, মালয়েশিয়ার অনেক বড় বড় কর্তৃপক্ষ যায় পুলিশ প্রশাসনের সাথে, কারণ আমি তো সেই বরাবরই, আমার যারা ভিডিও দেখেন, আমার 90 সালের থেকে আমার মালয়েশিয়ার সাথে রিলেশন, যারা অনেক বড় বড় উচ্চ পর্যায়ে পুলিশ কমিশনার, পুলিশ এসপির সাথেও আমার পরিচয় আছে। তারপরে প্রিন্ট মিডিয়া বিভিন্ন লেভেলের সাথে আমার পরিচয়, মানে মালয়েশিয়া আমি একটা অন্তর থেকে ভালোবাসি, তো এই জন্য বিভিন্ন লোকজনের সাথে আমার পরিচয় আছে। ওনাদের কাছে মালয়েশিয়া সব বাংলাদেশ সম্বন্ধে যখন জিজ্ঞাসা করি, ওনারা বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করে। তো ওনারা বলছে যে কোনো কিছুর বিনিময়ে অবৈধদের বৈধ করার সুযোগ হবে না। এই কথাটা আমি বরাবরই ভিডিওতে বলে আসছি, কারণ চাইতে তোর কম চাইবো না, বাঙালিরা চাইতেছে অবৈধদের বৈধ করার জন্য, বৈধতা দেওয়ার জন্য, একটা সুযোগ সৃষ্টি করার জন্য, আবার নতুন করে মালয়েশিয়া লোক নেবে সেই ব্যাপারটা চালু করার জন্য। হয়তো আমাদের প্রধানমন্ত্রী কি হয়েছে না হয়েছে জানি না, যে কথাটা বরাবরই আমি সন্দেহ করে আসছি এবং বরাবরই আমি বলে আসছি যে এটা হবে না। কারণ যেইটা একবার বন্ধ হয়ে যায়, আমি শুধু একটা কথাই বলতে চাই ভাই, বাংলাদেশে স্পেশাল এমন কোনো দেশ না যে দেশের জন্য স্পেশালভাবে বাংলাদেশ থেকে শ্রমিক রিক্রুট করতে হবে এবং বাংলাদেশ থেকে লোক আনতে হবে, এরকম মালয়েশিয়া তো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যেটা বন্ধ হয়ে গেছে, এখন মালয়েশিয়া 15টা না 17টা সোর্স কান্ট্রি থেকে ওরা লোক নেয়। তাহলে বাংলাদেশের জন্য যদি সুযোগ দিতে হয়, তাহলে আরো যে কয়টা কান্ট্রি আছে সবাই সুযোগ দিতে হবে। এখন অবৈধদের যদি বৈধ করতে হয়, তাহলে যেগুলো শুধু বাংলাদেশিদের জন্য যেগুলো আছে অবৈধ, তাদের তো বৈধ করবে না, অবৈধদের বৈধ করবে না, সবার জন্য সুযোগ দিতে হবে। কারণ এই গভর্নমেন্ট তো সবাই সেই সুযোগ দিবে না। আর এবার আরেকটা কথা যেটা আছে, মালয়েশিয়া সবাই বলতেছে যে মালয়েশিয়া এখন এআই টেকনোলজির দিকে চলে গেছে। মালয়েশিয়া এখন লোক খুঁজেছে স্কিল ওয়ার্কার, যেটা আমাদের বাংলাদেশে খুবই অভাব। মানে আমাদের দেশে দক্ষ শ্রমিকের খুবই অভাব ভাই, সব হইলো অদক্ষ শ্রমিক। খালি মালয়েশিয়া যাবে। যাই হোক, এখন কথা হলো মালয়েশিয়া তো আগে বরাবরই সবাই জানে যে সৌদি আরবের পরে মালয়েশিয়ার সবচেয়ে বড় শ্রমবাজার। মিডল ইস্ট তো প্রায় বন্ধের পথে, বন্ধ হয়েই গেছে, মিডল ইস্টে এখন লোক যায় না। মালয়েশিয়ার লোক যাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছে, সেটাও এই গভর্নমেন্ট প্রধানমন্ত্রী যাওয়ার পরে হয় নাই। এখন যেই জিনিসটা গতকালকে শুনলাম, এটা ভাই আমি ভাই বলি ভাই, আমারে কেউ গালিগালাজ করে না ভাই, এটা আমি ওই মানব জমিন থেকে পড়ছি। আমার ভিডিও ডেসক্রিপশনে পুরো ওনার বক্তব্যটা দেওয়া থাকবে, আপনারা কাইন্ডলি কমেন্টস করার আগে ওনার বক্তব্যটা পড়ে নিয়েন আর কি। হ্যাঁ, কারণ সপ্তাহ ওইটা পড়ার দরকার আমার সম্ভব না, তাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। উনি বলছে শ্রমমন্ত্রী, মালয়েশিয়ার যে শ্রমমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইল, উনি শ্রমমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নাকি বাংলাদেশে সফরে আসতেছেন আগামী জুলাইতে। ভাই এটা কতটুকু সত্য মিথ্যা আমার কোনো জানা নেই ভাই। উনি বলছে, ওনার এই উদ্ধৃতিটাই আমি হুবাহুব আমি বলতেছি ভাই। উনি বলছে, আমার কাছে ভাই এর সত্যতার কোনো নিউজ নেই, আমি কোনো সোর্স থেকে এখনো পাই নাই। উনি বলছে উনি মানব সম্পদ মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী যেই নিয়ে আছেন সাইফুদ্দিন ইসমাইল, উনি আসবেন, উনি বাংলাদেশে আইসে নাকি কিছু একটা করবে, শ্রমবাজার বিভিন্ন নেন। কি জন্য আসবে ভাই এটা তো আর জানি না। সেই সত্যি কথা, ট্যাকটিক্যাল কথা তো কিছু রাষ্ট্রীয় কথাবার্তা তোরা আমাকে বলেন, আমরা শুনতেও পারি না, ওটা লিক আউট হয় না। যাই হোক, আরেকটা কথা বলে রাখি যে মালয়েশিয়া বাংলাদেশের সাথে ভালো একটা সম্পর্ক রাখবে, তার মেন কারণ গত বছর $3 বিলিয়ন ব্যবসা আছে মালয়েশিয়া থেকে বাংলাদেশে পণ্য আসছে। তার মানে মালয়েশিয়া কোনো অবস্থায় ছাড়বে না বাংলাদেশের এইটা বাজারটা, মানে
মালয়েশিয়া থেকে এক্সপোর্ট করার যে ইটা, সেই বাজারটা কোনো অবস্থায় মালয়েশিয়া ছাড়বে না। অতএব মালয়েশিয়া শ্রমিক নেক বা না নেক, মালয়েশিয়া বাংলাদেশের সাথে ওরা ভালো একটা সম্পর্ক বজায় রাখে চলবে। কারণ এটা 3 বিলিয়ন হয়েছে, এটা হয়তো 4 বিলিয়ন 5 বিলিয়নও যাইতে পারে। এই যে মালয়েশিয়া, এই যে মাঝখানে তেলের যখন সমস্যা, ক্রাইসিস, সমস্ত বিশ্বের থেকে যখন না করে দিছে, মালয়েশিয়া কিন্তু তেল পাঠাচ্ছে, মানে রেডি টু গো তেল পাঠাইছে কিন্তু মালয়েশিয়া, মানে যেটা সরাসরি কোনো পরিশোধন কিছু করতে হবে না, শুধু ট্যাঙ্কারেতে যাবে, পাম্পে যাবে, ওরা তেল বিক্রি করতে পারবে, তেল গাড়ির জন্য পাঠাচ্ছে। তার মানে মালয়েশিয়া সর্বোচ্চ দিয়ে বাংলাদেশিদের জন্য সাহায্য করতেছে। এবং এই সেন্সে আমার মনে হইতেছে হয়তো বাংলাদেশিদের জন্য কিছু একটা হইতে পারে, হয়তো এইটা কোনো হবে না, হইলে তো আর বাংলাদেশিদের জন্য হবে না, সবার জন্য হবে, ওপেন ফর এভরিবডি। তার জন্য আমি মনে করি, আমি এখনো আশাবাদী ভাই। আর এই গভর্নমেন্ট চাইতেছে, কারণ গত কয়দিন আগে ভাই মানে বাংলাদেশের অর্থনীতি কিন্তু রেমিটেন্স যোদ্ধারা কিন্তু পুনর্জীবী করে তুলছে। কোথায় যখন নাকি এই গভর্নমেন্ট হাসিনা সরকার যখন বেরোয় যায়, তখন কিন্তু 12 বিলিয়ন না 13 বিলিয়ন ডলার ছিল, সেখান থেকে এখন কিন্তু 34 না 35 বিলিয়ন ডলার। এই সরকার গভর্নমেন্ট যখন ক্ষমতা আসলে 2 বিলিয়ন, 2 বিলিয়নতে 2.5 বিলিয়ন, 2.5 বিলিয়নতে 3 বিলিয়ন, 3 বিলিয়নেতে 3.5 বিলিয়ন ডলার। আর 3.5 বিলিয়ন ডলার প্রতি মাসে যদি রেমিটেন্স আসে, এটার বিশাল একটা টাকা, বিশাল একটা অঙ্ক। এই গভর্নমেন্ট, আমি জানি তারেক জিয়ার এই মাথায় কিছু আছে, সে 18-17 বছর বাইরে থেকে উনি কিছু শিখাইছে যে এই বিদেশি টাকার কি দরকার, কি প্রয়োজন, এটা কিভাবে আসে, এটা দেশের অর্থনীতিতে কত বড় ভূমিকা রাখে। কারণ এটা কোনো কিছু বিনিময় ছাড়া আমরা টাকাটা জমা দিতেছি, ব্যাংকে জমা দিতেছি, সেই টাকাটা সরকার খরচ করতেছে, এটার বিনিময়ে সুদ দিতে হবে না, কিছু দিতে হবে না। তার মানে এটার মতো হটকেক টাকা বা পৃথিবীতে আর কিছুই হইতে পারে না। অতএব কোনো কিছুর বিনিময়ে এই তারেক জিয়া, মানে এই সরকার কোনো কিছুর বিনিময়ে চাবে না। আমিও যতদূর জানি যে তারেক জিয়া মালয়েশিয়া ছাড়া আরো ওগুলি সোর্স কান্ট্রিতে চেষ্টা করতেছে কিভাবে মানে মানে শ্রমিক পাঠানো যায় নিয়ে, আর সে শ্রমিকদের দক্ষ করে। ওই যে একটা কথা বললাম যে মালয়েশিয়া এখন ভাই অদক্ষ শ্রমিক চায় না, দক্ষ শ্রমিক চায়। এই দক্ষ শ্রমিক গড়ে তোলার জন্য বিভিন্ন কারিগরি টেকনিক্যাল ইনস্টিটিউট বিভিন্ন দিকে ওরা শুরু করতেছে। কারণ একটা জিনিস আজকে বললে তো আর কালকে হবে না, একটু সময় দিতে হবে। তবে এই সরকারের সদিচ্ছা আছে। স্কুলে পাঠ্যপুস্তকে নাকি এখন বাংলা ভাষার বাদে আরেকটা ভাষা ঢুকাই দিচ্ছে, 2-3টা ভাষা থাকবে, যে যেটা ভাষা চয়েস করে। যেমন আমরা বাংলাদেশিরা কিন্তু, বাংলাদেশি পোলাপানে কিন্তু ঢাকা শহরে যেসব পোলাপান পড়ে, ওইসব পোলাপান কমার বেশি ইংরেজি বুঝে, ইংরেজি কথাবার্তা বলতে পারে, ইংরেজি বুঝে, কিন্তু মফস্বলের পোলাপান গুলো পড়ে না। তো এটা যদি বাংলাদেশের শিক্ষা কারিকুলামে ইংরেজিটা ঢুকাই দেয়, হয়তো ভবিষ্যতের জন্য ভালো হবে। তো এই সরকারের অনেক সদিচ্ছা আছে। আর আজকের ভিডিওটা শুধু এইটুকুই বলতে চাই, এই মেসেজটাই ভাই, এখনো আশা ছাড়ি নাই, হয়তো বাংলাদেশিদের জন্য খুলতেও পারে। যেহেতু ওই যে বললাম না, গিভ অ্যান্ড টেক, মালয়েশিয়ার ব্যবসা দরকার, বাংলাদেশের সাথে মালয়েশিয়ার ব্যবসা দরকার। এখন সেই সুবাদে যদি মালয়েশিয়া যদি বলে যে স্যাক্রিফাইস করে, এই কথা। আরেকটা কথা বলে রাখি ভাই, যারা নাকি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যান ভাই, প্লিজ ভাই, আমার এই ভিডিওটা যারা শুনেন, যারা দেখেন, তারা সবাই সবার আত্মীয় স্বজনকে বলেন ভাই, ট্যুরিস্ট ভিসায় এখন গিয়ে মালয়েশিয়ায় গিয়ে থাকার সেই পরিবেশ নাই। কারণ মালয়েশিয়ায় সব জায়গায় জরিমানা করে, মনে করেন যে যাবে তারও জেল জরিমানা হবে, ধরবে যেই কোম্পানি কাজ করবে সেই কোম্পানিরও কিন্তু জেল জরিমানা হয়ে যেতেছে, মানে যেই ফ্যাক্টরিতে যেই দোকানে কাজ করবেন তারাও ধরতেছে। আগের মতো ওইরকম সুযোগ সুবিধা নাই। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা এই যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকার চিন্তা ভাবনা করে যান, তারা কি মনে করেন ভিসা ফি 6,000 টাকা ভিসা ফি আর প্লেন ভাড়া দিয়ে কে যান? এই 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা, আমি যতদূর মানুষের কাছে শুনি 5.5 লাখ টাকাও নাকি ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যায় গিয়ে অবৈধভাবে থাকার জন্য। ভাই এই রিস্কটা করে না, এটা করলে কি হয়, দেশের সুনাম মানে ধৈর্য ধরেন, যাওয়া দরকার। আমি মনে করি ভাই, আমিও একসময় গেছি ভাই, এই জন্য আমিও এটার ভুক্তভোগী। কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে সাজেস্ট করবো ভাই, ও ট্যুরিস্ট ভিসায় গিয়ে এত টাকা খরচ করে, হ্যাঁ, যদি মনে করেন 6,000 টাকা ভিসা ফি আর 40,000 50,000 টাকা টিকিট কেটে যদি আপনি যাইতে পারলে, দেখা গেল থাকলেন 2-4-6 মাস, 1 বছর থাকলেন, ধরা পড়লো, ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে। এই 4.5 লাখ টাকাতে শুরু করে 5.5 লাখ টাকা খরচ করে আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকবেন না ভাই, এটা ভাই কোনো কিছুর বিনা সম্ভব না ভাই। আর যারাই যান ভাই, নিম্নবিত্ত পরিবারের লোকজনই মালয়েশিয়ায় গিয়ে থাকার চিন্তা করেন, উচ্চবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য পোলাপানে যায় না। এই জন্য কষ্টটা লাগে যখন শুনছি যে এখনো নাকি 5.5 লাখ টাকা। এখন আরেকজনে কালকে আমার এক কইলো ভাই, এখন বলে 6 লাখ টাকাও বলে মালয়েশিয়ার লোক যাইবো, যেহেতু কলিং ভিসা চালু হয়নি। এই সুবাদে কিছু এক শ্রেণীর লোক এই ব্যবসাটা করবে। আর এটা করলে কি হবে, যারা জেনুইন টুরিস্টার, মালয়েশিয়া একটা পর্যটনের একটা সুন্দর দেশ, পরিবার নিয়ে ঘোরার জন্য সুন্দর একটা দেশ। তা সবার তাদের পথটা আপনারা নষ্ট করতেছেন, কাদের কাজ কিছুই হবে না।
দেশের মানে নিজের আর্থিক ক্ষতি করতেছেন, দেশের ক্ষতিও করতেছেন। এই জন্য এই ট্যুরিস্ট থেকে বিদায় থাকেন, বরঞ্চ ফেসবুক, টুইটার, মাইটার যেই জায়গা আছে, ইউটিউব সব জায়গায় সরব থাকেন, বলেন মালয়েশিয়ার কলিং চালু করো, সরকারে এই ব্যাপারে পুশ করেন। আপনারা তো আন্দোলন করার তো অনেক উপায় আছে, ছোটখাটো জিনিস নিয়ে আপনারা এত আন্দোলন করতে পারেন। এই একটা জিনিস নিয়ে, যেটা নিয়ে সরকারের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ ভালো হয়, নিজের ভবিষ্যৎ ভালো হয়, সেই জিনিসটা নিয়ে আপনারা আন্দোলন করতে পারেন না। আপনারা সবাই ফেসবুকে লেখালেখি করেন, এটা নিয়ে একটা আন্দোলন করেন, এটা নিয়ে একটা কমিটি করেন, একটা নিয়ে মিছিল করেন, যে মালয়েশিয়ার শ্রমবাজার চালু করার জন্য আমরা মিছিল করছি, দেখেন এটা কি হয়। কিন্তু তা তো করবেন না, ফালতু জিনিস নিয়ে করবেন, যেটা নিয়ে দেশের কাজ হবে, হ্যাঁ দেশের কাজ হবে, নিজের পরিবারের উন্নতি হবে, তাদের সেই সেই কাজগুলি করবে না। যাই হোক, এখনো আশা ছাড়ি নাই, জুলাই মাসে কি হয়। আমাদের মন্ত্রী মহোদয় বলছে মালয়েশিয়ার মিনিস্টার আসুক, আসার পরে দেখা যায় কি হয়। হয়তো ভালো কিছু হইতেও পারে, কারণ আশা তো ছাড়া যায় না। ওই যে একটা কথা আছে, সংসার সুখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র বেলা। আমরা আশা নিয়ে বেঁচে থাকি। হয়তো আজকের এই ভিডিওটির ভিতরে আমি আবারও বলি ভাই, আমার কথায় ভুল ত্রুটি থাকতে পারে। যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।